আসসালামু আলাইকুম। আজকে আছি খাতুনগঞ্জে। চমৎকার একটা বিষয় আপনাদের আমি লক্ষ্য করে একদম মার্কেট গবেষণা অনুযায়ী আপনাদের একটা কথা বলে দিই, খুব মন দিয়ে বুঝবেন, এখান থেকে শেখার অনেক কিছু আছে। দেখেন, স্টক লট, গার্মেন্টসের স্টক লট, এই স্টক লটের ব্যবসা যারা করেন আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশে প্রায় ৬,০০০ গার্মেন্টসের মধ্যে প্রায় ৫,০০০-এর মতো গার্মেন্টস নাই। নাই মানে শেষ। আর ওই চিনি শিল্প, তারপরে পাট শিল্পের মতো এটা পুরো ধ্বজভঙ্গ। তো আমি নিজেই মনে করেন যে লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে পাগল হয়ে আছি যে গার্মেন্টস বাঁচাবো কেমনে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে গার্মেন্টসের মালিকরা গার্মেন্টস বাঁচাতে এখন পাগল হয়ে আছে, পাগল। কারণ অনেক মায়া, অনেক মানুষের কর্মসংস্থান। আর একটা সেক্টরে যখন মানুষের একটা অভিজ্ঞতা হয় তখন ওই সেক্টর ছেড়ে জীবনের একটা মাঝ পর্যায়ে অথবা 3/2 সময় পার করার পরে নতুন আর একটা সেক্টরে যে ভালো করা, এটা এত সহজ না। তো প্রতিটা গার্মেন্টসের মালিকই কিন্তু চায় তার গার্মেন্টসটাকে আবার বাঁচাইতে, জোড়াতালি দিয়ে হোক, ইনভেস্টমেন্ট নিয়ে হোক, হাওলাত বাওলাত করে হোক, জমি বন্ধক রেখে হোক, গহনা বন্ধক রেখে হোক। এমনও গার্মেন্টসের পাগলা আছে ওই গহনার সাথে পারলে বউও বন্ধক রাখতে চায়, কিন্তু গার্মেন্টস বন্ধ করতে চায় না। কারণ এটা দিয়ে যে কত মানুষের রুজি রোজগার হয়, কত মানুষের যে বিপদে আপদে উপকার হয়, এইটা আসলে যে গার্মেন্টস মালিক সেই শুধুমাত্র তার মনের মধ্যেই মায়াটা কাজ করে। আর যখন 2 টাকা ইনকাম হয় তখনও সে তার পরিবারকেও ভালো রাখতে পারে। কারণ একটা গার্মেন্টস মালিক যার শত কোটি হাজার কোটি টাকা খরচের একটা গার্মেন্টস, সে যখন ভালো ব্যবসা করছে তখন তার পরিবারকে এমন একটা লেভেলে উঠায় নিছে, ইংলিশ মিডিয়ামে পড়ানো থেকে শুরু করে সব জায়গায়, তার ওয়াইফকে খাওয়া দাওয়া থেকে শুরু করে, তার পরিবারকে টেক কেয়ার করা শুরু করে, ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে উঠানো থেকে শুরু করে। এখন কিন্তু তার বিপদের দিনে তার নিজের বউও পাশে থাকবে না, এইটাই বাস্তবতা। তাহলে এই গার্মেন্টসটা বাঁচাবে কেমনে? বাঁচানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণ টাকা। এখন টাকা তো বাতাসে আসে না রে ভাই, টাকাটা তো বাতাসে আসে না। টাকাটা হয় লোন করতে হবে, নয় হাত পাততে হবে। যেমন গতকালকেও মিরপুরের আশুলিয়ার বিশাল এক গার্মেন্টসের মালিক ফোন করে কাঁদতেছে যে জুবাদ ভাই করবোটা কি। ট্যাক্স ম্যাক্স এইসবের ইস্যুতে, কি একটা ইস্যুতে তার ওই ব্যাংকে তার টাকা আটকেছে 5 কোটি, কিন্তু তার যে পাওনাদাররা আছে, বায়াররা আছে, মাল এখনো হচ্ছে না কেন, কখন ফেব্রিক্স ঢুকবে, কখন কি হবে, ভাই পাগল করে ফেলছে, যে কোনো সময় স্টক করে মরে যাব। কি করা যায়? তো আমি বলছি যে ভাই আপনি স্টক করার সময় আমার গলাটা জড়া ধরেন, যেন আমি আপনার সাথে স্টক করে মারা যেতে পারি। কারণ আপনার চেয়ে আমার অবস্থা আরো খারাপ, কারণ আপনারা তো বড় মানুষ। আপনার আশুলিয়াতে কম করলে 10টা বিল্ডিং আছে 6 তলা, কিন্তু আমার কি আছে? তো আমি কিভাবে ব্যাকআপ দিব? আপনার কথার কথা 100 কোটি আছে, আপনার শর্ট পড়ছে 50 কোটি, আর আমার আছে 1 লাখ, সেখানে আমার শর্ট পড়ছে 10 লাখ। তো আপনার চেয়ে তুলনামূলক আমার অবস্থা তো আরো খারাপ। কিন্তু আমাদের কথাগুলো সরকার থেকে শুরু করে, অ্যাসোসিয়েশন থেকে শুরু করে কে শুনবে? বিজিএমইএ বিকিএমই এর ফর্ম ফিল আপ করতে গেলে দেখবেন যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে এই অ্যাসোসিয়েশন চাহিদা মাত্র 20 লক্ষ না 25 লক্ষ টাকা ডোনেশন দিতে হবে, এরকম এরকম আরো অনেকগুলো পয়েন্ট আছে। তো পড়ার পরে আমার এত বিরক্তি লাগছে যে একটা অ্যাসোসিয়েশন হচ্ছে একটা ব্যবসায়ী বিপদে পড়লে তার পক্ষে কিভাবে ঝাঁপায় পড়বে, কত কত শেল্টার দিবে, সেই পয়েন্টগুলো লেখা থাকে। আর আমাদের দেশে অ্যাসোসিয়েশনে লেখা থাকে যে এখানে আপনার খুব সুন্দর মিটিং করার ব্যবস্থা আছে, এসি রুম আছে, বাইরে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, মদের বার আছে, হ্যান আছে, ত্যান আছে। এইগুলো হচ্ছে আমাদের দেশের অ্যাসোসিয়েশনের অবস্থা, এবং তাদের ফর্মের মধ্যে এইসব গোড়ার ডিম লেখা থাকে। কিন্তু একটা বায়ারের মাল যদি কাস্টমসেরটা চুরি হয়, একটা বায়ারের ফ্যাক্টরিতে যদি বাহ্যিক হামলা হয়, সেগুলো কিভাবে বাঁচাবে? এই কথাগুলো তো কোথাও কোনো কিছুতে লেখা নাই। কি কি শেল্টার দিবে, কতভাবে শেল্টার দিবে, কত দিনের মধ্যে শেল্টারের যে কোনো ব্যবস্থা করবে অথবা রিকভারির ব্যবস্থা করবে, কোনো অ্যাসোসিয়েশনে এইসব লেখা আছে? তো অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি ঢং করা বড় লোকদের ক্লাবের মতো। অ্যাসোসিয়েশন হচ্ছে বড় লোকদের ক্লাবের মতো একটা অবস্থা। তো ব্যবসায়ী যখন বিপদে পড়ে তখন তার চারপাশে আপনজন শত্রুতে পরিণত হয়, আর ব্যবসায়ী যখন ভালো থাকে তখন শত্রুও পা চেটে এবং ওই ভুয়া তোষামুদি করে, আর পারলে কিছু ডোনেশন অথবা কিছু হাত খরচ নেয়। কথা বুঝতে পারছেন?
এবং আমাদের সমাজে এই কালচারগুলো শুরু থেকে পরিবারের মধ্যে বলেন, বন্ধু বান্ধবে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, সব জায়গাতে। অর্থাৎ বিপদের দিনে আপনি আপনার নিজের বউরেও ঘরে পাবেন না, দেখবেন বাপের বাড়ি চলে গেছে, হয় বাপের বাড়ি গেছে, না বোনের বাড়ি গেছে, না বয়ফ্রেন্ডের সাথে বাইকে গেছে। তো এর মধ্যে আসলে আমাদের বেঁচে থাকতে হবে এরকম থার্ড ক্লাস সমাজে। হ্যাঁ, ভালো আছে 5% মাত্র, তা ওইটা যারা পায় তাদের হচ্ছে কপাল, তাদের হচ্ছে কপাল। তো যাই হোক, ব্যবসায়ীদের অনেক দুঃখের কথা আছে, অনেক কষ্টের কথা আছে। তো এভাবে আসলে জীবন। এবং আরেকটা প্রবলেম, হুজুকে চলা, মানুষ হুজুকে চলে বেশি। যেমন দেখেন, কিছুদিন আগে দেখলাম গাজীপুরে 14 ঘন্টা 18 ঘন্টা করে জ্যাম, এবং ওই জ্যামের মধ্যে আমিও বসেছিলাম, আমার ভিডিওতে দেখছেন আপনারা। কি হচ্ছে, কলম্বিয়া গার্মেন্টস ভাঙচুর চলতেছে। কি কারণে? শ্রমিকরা 6 মাস বেতন পাবে। এখন একটা অর্ডার পেয়ে সেটাকে কমপ্লিট করতেই তো 3 মাস লাগে, 90 ডেজ। এরপর ব্যাংকের থেকে পেমেন্ট আসবে আরও 21 ডেজে, তাহলে এই গেল 4 মাস 5 মাস। আর এরপরে বায়ার যদি সামহাও ডিলে করে অথবা প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয়, সেক্ষেত্রে যদি কোনো ডিসপুট থাকে, একটা পেমেন্ট আসতে তো 6 মাস লাগে। তা 6 মাসে একটা ফ্যাক্টরিতে একটা বায়ারের কাজ করে না, কথার কথা 10টা বায়ারের 10 রকমের কাজ করছে, সবগুলো পেমেন্ট ডিলে আসতেছে। এখন যারা ওয়ার্কার তাদের হচ্ছে প্রতিদিনের টাকা দরকার। এখন বাংলাদেশে গত 6 মাস 8 মাস ধরে রাজনৈতিক কোন্দল থেকে শুরু করে বৈষয়িক যে খারাপ অবস্থা চলতেছে, ফ্যাক্টরি মালিক তো এমন না হাজার হাজার কোটি টাকা ক্যাশ বানায় নিয়ে ফ্যাক্টরির মধ্যে বসে আছে যে ওয়ার্কারের কাজ হয়ে যাবে, ওয়ার্কারের বিল দেবে, কিন্তু সে কবে তার টাকা পাবে তার কোনো গ্যারান্টি নাই। ফ্লেভারটা অ্যাকচুয়ালি এরকম। ওয়ার্কাররা গরিব মানুষ, তাদের কথা হচ্ছে আমরা গরিব মানুষ, আমাদের পেমেন্ট জায়গায় বসে দিতে হবে, ইভেন প্রতিদিনের বিল পারলে প্রতিদিন দিতে হবে। এই যে ফ্যাক্টরিতে যারা আপনার কি করে, কন্ট্রাক্টে কাজ করে, তারা কাজটা উঠায় দিয়ে টাকা নিবে না। দেখেন ফ্যাক্টরি মালিককে মারে কিভাবে, যে একটা কাজ 10 জন মানুষ 10 দিনে উঠাই দিতে পারে, তারা 10 জন না এসে 3 জন নিয়ে এসে নাটক করতে থাকবে, ভাই অমুক নাই, তমুকের পেটে ব্যথা হয়েছে, অমুকের মা মরে গেছে, অমুকের বোনের বাচ্চা হয়েছে, মানে কাহিনীর অভাব নাই। বেসিক্যালি তারা 10 জন না এসে 3 জন এসে কাজটা 1 মাস ধরে উঠাবে। তো 1 মাস ধরে উঠাইতে উঠাতে তো বাস শেষ, ফ্যাক্টরির সাথে হাতাহাতি করার মতো অবস্থা, ফ্যাক্টরির মালিকও শেষ, কারণ সারা মাসের ওভারহেড কস্টিং ওটার মধ্যে যোগ হয়ে যায়। ওয়ার্কার কিন্তু তার কাজ করে ঠিকই টাকা নিয়ে নেয়, এবং কাজটা দ্রুত উঠায় দিয়ে তারপরে টাকা নেবে তা না। বাংলাদেশের গার্মেন্টসের সিস্টেম হচ্ছে প্রতিদিন টাকা দিতে থাকো, 500-1000 করে দিতে থাকো জনপ্রতি। অর্থাৎ ওয়ার্কার তার মতো করে ভালো থাকবে, মালিক কি হচ্ছে তার পা চাটবে, উল্টে পারলে সোনা চাটবে। কথা বুঝতে পারছেন? যে তোরে আমি কর্মসংস্থান দিলাম, উল্টা তোর সোনা আমার চাটতে হয়। তো বাংলাদেশের ওয়ার্কারগুলো হচ্ছে এরকম থার্ড ক্লাস মেন্টালিটির, যার কারণে গার্মেন্টস মালিকরা, আপনার একজন মালিক তার মাল কেনা থেকে শুরু করে বানানো থেকে শুরু করে আয়রন করা থেকে শুরু করে ডেলিভারি সব কাজ তো করা সম্ভব না, সবই তো ওয়ার্কারের উপর ডিপেন্ডেবল। আর ওয়ার্কারদের ক্রাইম অথবা পলিটিক্সগুলো হচ্ছে এইগুলা, যার কারণে আপনার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়েও যে কোনো ফ্যাক্টরি টিকে থাকবে, টিকে থাকার সুযোগ না, অন্তত বারের 2টা স্যান্ডেলে বাড়ি খাওয়ার মতো অবস্থা হবেই হবে। কথা বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশের গার্মেন্টসগুলা যে ওয়ার্কারগুলো আছে তারা যেমন ধ্বংস করতেছে, তেমন পলিটিক্স ধ্বংস করতেছে। তারপরে ফান্ড ক্রাইসিস, যে 5-6 মাস যাদের ফ্যাক্টরি বন্ধ হয়েছিল, তারা 6 মাস পরে আবার যখন কাজ করতেছে, অথবা 6 মাসের মধ্যে তারা কি করছে, ওই পুরানো বিভিন্ন স্টাইল অথবা ওই বায়ারের অ্যাক্সেসরিজগুলো এক্সট্রা পড়ে আছে সেইগুলা দিয়ে, রিজেক্ট অ্যাক্সেসরিজ, সেই অ্যাক্সেসরিজগুলো দিয়ে নিজস্বভাবে ফেব্রিক্স লো কোয়ালিটির তৈরি করে এনে লো কোয়ালিটির কিছু ওয়ার্কার রাখছে। এই ওয়ার্কার দিয়ে কথা নাইক, এডিডাস, পুমা টুমা কত ব্র্যান্ডের মাল বানাবে না, লোকাল মার্কেটে স্টক লট আকারে ছাড়ছে। কিন্তু এটা যখন আপনার নিজস্বভাবে তৈরি করে স্টক লট আকারে ছাড়তেছে, তখন আগের একটা স্টক লটের টি শার্টের দাম ছিল 28 টাকা, এখন এটা হয়ে গেছে 220 টাকা, নাম হয়ে গেছে এ গ্রেড স্টক লট। আবার সেলাইটা করছে কি, দামি ওয়ার্কার না দিয়ে বাংলা ওয়ার্কার দিয়ে। শুধু ফ্যাক্টরি মেশিনগুলো বসায় রাখলে মরিচা ধরে নষ্ট হয়ে যাবে, এবং ওয়ার্কার শূন্য হয়ে গেলে আবার নতুন করে ওয়ার্কার আনতে জান বের হয়ে যাবে। আর এই ওয়ার্কার আবার যদি রানিং যদি না থাকে, তাহলে আবার নতুন যে বায়ারগুলো আসার সম্ভাবনা আছে সেই বায়াররা কাজ দিবে না। বায়ারকে আমার ফ্যাক্টরি রানিং আছে এবং ওয়ার্কার কাজ করছে এই জিনিসটা দেখাইতে হবে, এবং এইটা 3টা মাস দেখাইতে 3 মাসের মধ্যে অসংখ্য পরিমাণ বায়ারকে এনে ফ্যাক্টরি ভিজিট করাইতে হবে। এরপর বায়ার দেখবেন না এই ফ্যাক্টরিটা রানিং আছে, ওয়ার্কাররা কাজ করতেছে, তাহলে এখানে অর্ডার বসানো যায়। তাহলে একটা ফ্যাক্টরিকে রানিং দেখায় বায়ারকে অর্ডার আনতে 3 থেকে 6 মাস সময় যদি লাগে, এই 6 মাসে একটা ফ্যাক্টরি মালিকের এই ওয়ার্কারগুলোর পিছনে কত টাকা খরচ, একটা গার্মেন্টসের ওয়ার্কারদের পিছনে।
তাহলে একটা গার্মেন্টস মালিকের আসলে কত জায়গায় ধরা, কিছু করার নাই। তাহলে একটা গার্মেন্টস মালিক অ্যাকচুয়ালি কত জায়গায় ধরা, কিছু করার নাই। এরপর আছে স্থানীয় মাস্তান, তারপরে স্থানীয় পুলিশ, অমুক তমুক, মানে কইয়ের তেলে আবার তারা কই বাজবে, কি এসে ব্যবসা করতেছো এই দিতে হবে, না দিলে কিছু শ্রমিক আন্দোলন করে ব্যবসা বন্ধ করায় দিব। তো অ্যাকচুয়ালি শ্রমিকরা যখন আপনার একটা বেতনের জন্য হোক অথবা যে কোনো ইস্যুতে হোক একটা ফ্যাক্টরি ভাঙচুর করে, তখন তার ওই ফ্যাক্টরি মালিকের কপাল খুলে যায়। এখন এটা অশিক্ষিত বোকা শ্রমিকরা তো আর এই জিনিসটা জানে না। অর্থাৎ একটা কোম্পানিতে মনে করেন তার ব্যাংক লোন আছে 1,000 কোটি টাকা, তার কোম্পানিতে যদি আগুনটা লাগে, কেউ যদি ভাঙচুর করে এবং একটু আগুন লাগায় দেয়, আলহামদুলিল্লাহ তার কপাল মনে করেন 10 জায়গাতে খুলে গেল। কেমন? অনেক ফ্যাক্টরি মালিক আছে সে নিজেই ইচ্ছা করে পলিটিক্স করায়, ওই শ্রমিকদের সাথে এমন একটা উত্তেজনা তৈরি করা দেয় লোকজন দিয়ে, মানে নিজের ওয়ার্কারদের বলে যে ওই ম্যানেজমেন্টের লোকজনের বলে ওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করে, যাতে ওয়ার্কার মারতে আসে, গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, ভাঙচুর করে। কারণ শ্রমিকরা সিকিউরিটি গার্ড থাকার পরে যখন ভাঙচুর করে, কিছু ইট টিট মারে, একটু আগুন মাগুন কিছু জায়গায় ধরানোর চেষ্টা করে, আগুন তো ধরাইতে পারে না, লোকজন দৌড়ায় আবার সেটা নিবেও দেয়। কিন্তু ফ্যাক্টরি মালিকের তখন খারাপ, যদি ফ্যাক্টরি মালিক হয়, যদি বিশাল তার ঘাড়ে পরে ব্যাংক যদি থাকে, ব্যাংকের লোন, তাতে যে কোনো গার্মেন্টস বলে না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যেমন কুরিয়ার সার্ভিসও দেখবেন যে ট্যাক্সের সময় যখন আসে তখনই কিছু গাইড পুরাই দিয়ে বলে আমার 100 কোটি টাকা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে যখন আপনার ওই লক্ষ লক্ষ কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খুঁজে পাওয়া না যায়, তো এত বড় বাংলাদেশ ব্যাংকের ঠিক যে রুমে ওই তথ্যগুলো যে কম্পিউটারে থাকে, শুধুমাত্র সেই কম্পিউটারটাতেই আগুন লাগে। আপনারা কি দেখছেন, পেপার পত্রিকাতেই দেখছেন, মিডিয়াতে দেখছেন, নিউজে দেখছেন, অসংখ্য জায়গায় প্রমাণের পরেই আমি কিন্তু কথা বলি। তো সাধারণ যারা ইন্টেলেকচুয়াল তারা বুঝে নেয় যে সারা বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার সুযোগ পাইল না। কই বাংলাদেশ ব্যাংকে সুন্দরী যে বেটি চাকরি করে, ওই বেটির রুমে তার আগুন লাগে নাই, ও বেটি চেহারা দিয়েই তো কতজনের কপালে মনে শরীরে আগুন লেগে গেছে। সেসব জায়গাতে আগুন লাগে না, আগুন লাগে কোন জায়গায়, যে সার্ভারে গুরুত্বপূর্ণ তথ্যটা থাকে শুধুমাত্র সেই সার্ভারেই আগুন লাগে। আর বাংলাদেশের আইন হচ্ছে আগুন লাগলে সে দেউলিয়া। তো একটা ফ্যাক্টরি মালিক যখন গ্যাঞ্জাম ফ্যাসাদ এরকম বাধায় দেয় ইচ্ছাকৃত, ওই একজন ম্যানেজারে কইলো যে যা এমন এমন কিছু কথাবার্তা বল যাতে লোকজন উত্তেজিত মারামারি শুরু করে দেয়, আর আমি বাইরে থাকলাম, কেস আমি কিছু জানি না। তখন শ্রমিকরা মালিক পক্ষের যে ম্যানেজার ট্যানেজার এমপ্লয়ি তাদের সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদে ফ্যাক্টরিতে মারামারি ভাঙচুর গ্যাঞ্জাম। এবার সে ফ্যাক্টরি মালিক উকিল ডাকে, আর উকিল তো মনে করেন এমন একটা পেশা, মিথ্যা কথা যত সত্যির মতো বলা যায় ততই সোয়াব। উকিল অথবা ব্যারিস্টারের পেশাই হচ্ছে এইটা, যে মিথ্যারে কেমনে সত্যি বানানো যায়, সত্যিরে কেমনে মিথ্যা বানানো যায়, এটা যে যত বেশি ভালো পারে সে তত বড় উকিল, সে তত বড় উকিল। তাহলে একটা বড় মাপের উকিল ধরে আর একটু সাংবাদিক দিয়ে নিউজ করা, আর একটু ফায়ার সার্ভিস ডাক দিবে যে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এই 3টা রিপোর্ট দিয়ে যদি আদালতে যদি অ্যাপ্লাই করে যে স্যার আমি দেউলিয়া, আমি কাউকে কোনো কিছু দিতে পারবো না, আমার নামে কোনো মামলাও অ্যাকসেপ্টেবল না, তাকে কোর্ট আপনার খালাস করে দিবে। কারণ কোর্টের বারান্দাও তো টাকা খায়, ম্যাজিস্ট্রেটের সামনে বসে পেশকাররাও 200 টাকা খায়। তো ম্যাজিস্ট্রেট যে খায় না এটা তো কোথাও বলার কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশের প্রধান বিচারপতি হতে গেলে কি কি লাগে, একটা বিচারপতি হইতে গেলে কত বিশাল বড় জ্ঞানীগুণী হেডা মুকিল আছে, ব্যারিস্টার, জিজ্ঞাসা করবেন যে আব্বা তুমি যে এত কিছু জানো, তোমার যদি বিচারপতি হতে হয়, তোমার এই জীবনে কি হওয়া সম্ভব? সম্ভব না। তা একটা বিচারপতি সিন হওয়া পর্যন্ত, বিচারপতি থেকে যখন সরে গেল তখন তার নাম হয়ে গেল চোর, 1000 কোটি টাকার দুর্নীতিবাজ। তাহলে যে রাষ্ট্রে বিচারপতি দুর্নীতিবাজ মিডিয়ার কথা অনুযায়ী, ওকে, এবং তখন রাষ্ট্রপক্ষ তাকে ডিক্লেয়ার করছে যে সে চোর, দুর্নীতিবাজ। তা রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ যখন বলতেছে একজন বিচারপতি দুর্নীতিবাজ, তো বিচারপতি দুর্নীতিবাজ, তো তুমি ম্যাজিস্ট্রেট, তুমি উকিল, তুমি যে পীর সাহেব, এটা কোথায় বলা আছে বলো দি? বরঞ্চ উকিল পাড়ায় গেলে নতুন নতুন যত মেয়েরা ওই প্র্যাকটিস করতে আসে, শোনা যায় যে ওই বিয়ে শাদী হয়েছিল জামাই ছেড়ে দিছে, কারণ উকিলের চরিত্র খারাপ, মহিলা উকিলের। কারণ এই উকিল বিভিন্ন নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য বড় বড় উকিল, তারপরে যে বার অ্যাট কি সব বলে জানো, ওই যে চেম্বার, এইসব জায়গায় যে সিনিয়র উকিলগুলোর সাথে কাপড় খুলে খুলে শুয়ে থাকে, জামাই টের পাইছে এই জন্য ছেড়ে দিচ্ছে। অর্থাৎ ক্যারিয়ার বানানোর জন্য যারা উকিল, যারা নারী আদর্শ, নারী সিকিউরিটি, তারপরে যৌন হয়রানি, কত কিছু নিয়ে কাজ করে, তারাই কি হচ্ছে কাপড় খুলতে বাধ্য হয়ে যাচ্ছে ক্যারিয়ার বানানোর জন্য। আর এইটাই হচ্ছে একদম বাস্তব কথাবার্তা।
তো এই উকিলরে যদি টাকা দেওয়া যায় তো উকিল তো তখন ওই আপনার কি করে, দেউলিয়া দেখায় দেয়। আর দেউলিয়া মানে কি, মাফ, 7 খুন মাফ। এখন যার হাজার হাজার কোটি টাকার আপনার এরকম ঝামেলা আছে ব্যাংকের সাথে, আর পেরে উঠতেছে না, এদিকেতে ঠ্যাক দিয়ে ওদিকেতে ঠ্যাক দিয়ে, বাইরের টাকা পর্যন্ত এলসি পর্যন্ত ভেঙে খেয়ে ফেলে দিয়ে এনক্যাশমেন্ট করে ডিপ টেক্সটাইল করছে না। ডিপ টেক্সটাইল বাংলাদেশের কোন লেভেলের টেক্সটাইল, বাংলাদেশের আর্মি পুলিশ সবার মালের সাপ্লাই দিত প্রথমে ডিপ টেক্সটাইল। তার মালিকের বউ এখন হচ্ছে কি আপনার কি জানো, যে বলে মহিলা যে হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সে ভদ্র মহিলা ওই হ্যান্ডিক্রাফট বানায়, ফুলের টপ টপ বানায়, কোনো মতে খেয়ে পরে বেঁচে আছে। তার জামাই কি হচ্ছে ওই বাইরের টাকা ব্যাংকে এলসি আসছে, এলসি এনক্যাশমেন্ট করে ব্যাংকে চুরিয়ে খেয়েটে একদম হুল স্থুল তামা করে 8 জন সহ্য করতে পারেনি। তখন আপনার ওই ইউনাইটেড হসপিটালে 2-4 মাস 6 মাস শুয়ে থাকতে থাকতে ওখানেও যে বিল আসছে, ওই বিলের ফদ্দ দেখে ওইখানে স্টক করে মরে গেছে। তা বাংলাদেশের গার্মেন্টসগুলোর এই অবস্থা, বুঝতে পারছেন, এই অবস্থা। তো তার মধ্যে এই গার্মেন্টসে টিকে থেকে 100% ওয়াদা রেখে কাজ করা, এটা কেউ যদি আশা করেন তাহলে ভুল। আর আমরা যেটা এর মধ্যেও করার চেষ্টা করতেছি, সেটার জন্য থ্যাংক ইউ দিবেন এই কারণে দিবেন যে 2 দিন পরে এই গার্মেন্টসও জোবায়দ বাইরেও কি এসে দেখবেন যে লাশ হয়ে গেছে দেশে গার্মেন্টস ব্যবসার যে অবস্থা। তো তখন ফ্যাক্টরি যদি না থাকে কাজটা করবেন কোত্থেকে? আর বাংলাদেশে রাস্তার পাশে ব্যাঙের ছাতার মতো যেসব গার্মেন্টস, সেও 2000 পিস 5000 পিসের নিচে কাজ নেয় না। আর আমরা আপনাকে 200-500 পিস কাজ নিয়ে আপনার কাজ উঠাই দেওয়ার চেষ্টা করতেছি এই খারাপ সময়। তো এইখানে এর থেকে আর বেশি কিছু বলার নাই। আপনারা স্টক লটের মার্কেটেও ব্যবসা করার সুযোগ নাই, কারণ এখন ফ্যাক্টরিগুলো বেঁচে থাকার জন্য মাল বানায় বিভিন্ন বঙ্গবাজার থেকে বিভিন্ন শোরুমে মাল দিচ্ছে, এবং সেগুলো কোনো কোয়ালিটি ছাড়া, খালি বডিতে সৌন্দর্য অথবা স্টাইল অথবা ফ্যাশন থাকলেই হলো। তাহলে অরিজিনাল গার্মেন্টসের যে স্টক লটের যে কোয়ালিটিটা ছিল, সেই কোয়ালিটিটাও কিন্তু এখন ফল করলো এবং দাম বেড়ে 14 গুণ হলো, যার কারণে খানস গ্লোবাল এখন স্টক লটের কাজ করে না, যেটা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন। আর এরপরে আসেন, এগুলো কিন্তু আমি জাস্ট আপনাদের সঙ্গে গল্প করতেছি, আপনাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখায় দিচ্ছি, যেগুলোর পিছনে আপনারা খালি পাগলের মতো ঘুরতে থাকেন, বাট আপনাকে শেখানোর কেউ নেই বাস্তব সম্পন্ন বিষয়গুলো। আর এরপরে দেখেন মানুষ কেমন হুজুকে চলে। এটা হচ্ছে খাতুনগঞ্জ, হ্যাঁ, এই যে এখানে এসে পরিবহন আছে, তারপরে করতা কুরিয়ার আছে, এটা হচ্ছে কুরিয়ার জোন, মানে এখান থেকে মালগুলো আপনার বুকিং হয়, ডেলিভারি হয়। ওকে, এরা বুকিং নিয়ে তারপরে সারা বাংলাদেশে ডেলিভারি দেয়। তো আজকে আপনাদের দেখেন আকাশটাকে দেখায় দিই, আজকে চট্টগ্রাম, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। আপনার আকাশে সূর্য ওঠে নাই বললেই চলে, ভিতরে বোধহয় 4-5 মিনিটের জন্য দেখছিলাম, বাট এরপরে আর সূর্যকে দেখি নাই। সো আজকে কিন্তু ঠান্ডা অবস্থা। দিনের বেলায় খাতুনগঞ্জে দিনের বেলায় টি শার্ট পরে থাকলে মনে হয় যে খুলে ফেলি, একটা ট্যাঙ্ক টপ পরে ফেলি, অর্থাৎ স্যান্ডো গেঞ্জি। আর সেখানে আজকের এই যে খাতুনগঞ্জ, এই খাতুনগঞ্জটাকে আপনাকে আবার দেখাই। এখানে দিনের বেলায় অনেকে সুইট শার্ট, জ্যাকেট, হুডি অনেক কিছু পরে আছে, ঠিক আছে। কি কারণে? কারণ ঠান্ডা নামতেছে। এখন এই বছর দেখেন খাতুনগঞ্জে এই সময়টাতে গত 4-5 দিন আগে এই জায়গাটা দাঁড়ানো যায় নাই, এই জায়গাটাতে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না, এত মাল সারা বাংলাদেশে গেছে। আর এখন দেখেন সবাই চুপ করে বসে আছে, সারা দিনে পারলে টোটাল খাতুনগঞ্জের থেকে 100 বেল মাল বের হচ্ছে কিনা সন্দেহ। দেখেন এই হচ্ছে টোটাল খাতুনগঞ্জটা, এই রাস্তা, এই পর্যন্ত দোকান, এটা হচ্ছে গলি দোকান, এই আর হলো টোটাল খাতুনগঞ্জটা আপনাকে দেখায় দিচ্ছি, ঠিক আছে। আর এই হলো আপনার এই তো খাতুনগঞ্জ গাইটের মার্কেট। ওকে, তো সারা দিনে দেখা যাচ্ছে এরকম একটা করে, মানে কারো গায়ে মনে করেন যে রস কষ জোর কিছু নাই। আর এই কদিন মানুষ আপনার কাপড় খুলেও পারলে মানে ঘাম ছুটে গেছে মানুষের। তাহলে এই হলো খাতুনগঞ্জের অবস্থা বর্তমানে এই 3-4 দিনে। তাহলে এই 3-4 দিনে খাতুনগঞ্জের এই অবস্থাটা কি কারণে বলতে পারেন? কারণ হচ্ছে বাঙালি হুজুকে চলে, বিশাল একটা গেম। এখানে গেমটা আপনাদের ধরায় দিই। গেমটা হলো কি, যে এবছর দেখছেন না যে আগে যেমন ষড় ঋতুর বাংলাদেশ ছিল, এই ঋতুগুলো ওলট পালট হয়ে গেছে।
বগিযোগী হয়ে গেছে, যে গরমের সময় ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় বৃষ্টি পড়তেছে, মানে কোনো কিছুর কোনো ব্যালেন্স পাওয়া যাচ্ছে না। তো বাংলাদেশের ষড় ঋতুর বাংলাদেশ এখন যে কত ঋতুতে পরিণত হয়েছে একমাত্র আল্লাহই জানে। তো এবছরই ফার্স্ট যে শীত অনেক দেরি করে আসছে, অনেক দেরি করে, প্রায় 2 মাসের কাছাকাছি। অর্থাৎ প্রতি বছর অক্টোবরের 22 তারিখ থেকে শীত আসা শুরু করে, ঢাকা শহরে টের পাওয়া যায়। আর এবছর সেটা নভেম্বরের 28-29 তারিখের দিকে কিছুটা শীত আসছে। আর চট্টগ্রামে শীত বোধহয় এই আজকে থেকে পড়লো, গতকালকে রাত থেকে আজকে ভোর 4:30টার দিকে ব্যালকনিতে যে দেখতেছি না চট্টগ্রামে যে ঠান্ডা পড়ছে সবেমাত্র বোঝা যাচ্ছে। আর এই কদিন যে ঠান্ডাটা ছিল ওটা হচ্ছে মিষ্টি রোমান্টিক ঠান্ডা, ওটা বেসিক্যালি কাজের ঠান্ডা না। তো আজকে যেহেতু সারাদিন সূর্য উঠবে না, সো আজকে সন্ধ্যার পরে আপনার ঠান্ডাটা আসলেই প্রয়োজনীয় ঠান্ডা অথবা ঠান্ডাকালের শীতকালের ঠান্ডাটা হিসেবে কাউন্ট করা যাবে। তাহলে দেখেন চট্টগ্রামে থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না সারা বাংলাদেশে, অন্তত সীতাকুণ্ড পার হওয়ার পরের থেকে সারা বাংলাদেশে কি ঠান্ডা চলতেছে এটা অন্তত চট্টগ্রাম শহরের থেকে কোনোদিন বুঝতে পারবেন না। কারণ এখানে মানুষের ডেন্সিটি বেশি, গাড়ি ঘোড়া বেশি, পুরানো আমলের সব ওই টেম্পু এগুলো বেশি, এগুলো তো প্রচুর ধোয়া হয়। আবার এটা সাগরের পাড়ের শহর, ঠিক আছে? তাহলে এখানে ঠান্ডাটা কিন্তু গায়ে লাগে না, যার কারণে এখানে গরম টেম্পারটা বেশি থাকে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি। তো সারা বাংলাদেশে কিন্তু ভালোই ঠান্ডা পড়তেছে, মানুষ মালামাল বিক্রি করতেছে, এখন মানুষের কাছে মনে হচ্ছে ঠান্ডা শীতকাল বোধহয় শেষ, কারণ ডিসেম্বরই তো শেষ, শীতকাল শেষ। কিন্তু তাদের একটা জিনিস মনে নাই যে এবার ঠান্ডাটা আসছে 1.5 মাস পরে, তাহলে ঠান্ডাটা ন্যূনতম ফেব্রুয়ারিকে টাচ করবে। এবছর অতিরিক্ত ঠান্ডা পড়ার সম্ভাবনা নাই। অনেক বছর যেমন প্রচুর শৈত্যপ্রবাহ হয়, 4 ডিগ্রি টেম্পারেচারে নেমে যায়, ওই জায়গাটা যাওয়ার সম্ভাবনা একটু কম আমি পার্সোনালি যেটা মনে করি। যেমন 3 বছর আগে বলে দিচ্ছিলাম যে এই 3য় বছরে এসে ঠান্ডাটা কম পড়বে, দেখেন 3 বছর আগের কথা মিলতেছে কিনা। তো আমার এখনো পর্যন্ত যেটা আমি বিশ্বাস যে একটা শৈত্যপ্রবাহ ধাক্কা সারা বাংলাদেশে আসবেই। তবে ওই যে গত 2 বছরে যেমন একদম 4 ডিগ্রিতে নেমে গেছে, 6 ডিগ্রিতে নেমে গেছে, ওরকম হবে কিনা একটু কনসার্ন, আমি কিছুটা ডিপলি কনসার্ন অথবা সন্দিহান, ঠিক আছে, শঙ্কিত। তো এখনো আপনি ঠান্ডার কাপড় 1.5 থেকে 2 মাস বিক্রি করার মতো সুযোগ পাবেন। এবং অনেক মানুষ লাফায় জাফায় অনেক মাল নিয়ে নিছে, তাদের মাল বিক্রি করার প্রয়োজন আছে। কিন্তু এই যে গেম একটা শব্দ একটাকে উচ্চারণ করছে, গেমটা কি? এই যে মানুষের মনের মধ্যে একটা ডিসিশন যে ডিসেম্বর চলে আসছে, মানে এবার মাল না কিনে যা নিয়েছো তাই বিক্রি করো, আর মাল কিনো না, ঠান্ডা শেষ। অ্যাকচুয়ালি ঠান্ডা সবে মাত্র আজকে চট্টগ্রামে ঢুকলো, আর চট্টগ্রামে ঠান্ডা ঢুকছে মানে আরও কত জায়গায় কত ঠান্ডা চলতে থাকবে। সো আপনার কিন্তু মাল নিয়ে না, এখন যারা মাল নিচ্ছেন না, ঠিক 8-10 দিন পরে আবার 10 গুণ ঝাঁপায় পড়বেন মাল নেওয়ার জন্য। আর তখনই ব্যবসায়ীরা কি করবে, এই যে 4-5 দিন যে ব্যবসাটা হলো না, ইনারা মালের দাম 2-3 হাজার টাকা করে বাড়ায় দিবে, ওনাদের লাভটা আরও বেশি হবে। আপনারা যে এখন মাল নিচ্ছেন না, এই জন্য খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মালের ক্রাইসিস দেখাইতে পারবে, বলবে যে ভাই মাল নাই, নাম্বার 1 মাল আছে গোডাউনে, কিন্তু ওটা সে কোনোভাবে জান যাবে তো মুখ খুলবে না, সেটা বলে দিবে ভাই মাল নাই, ভাই একটা হয়তো বা ম্যানেজ করে দেওয়া যাবে, 2000 টাকা বেশি পড়বে। অর্থাৎ এই যে একটা দম দিল না, এই দমেই হচ্ছে খাতুনগঞ্জের প্রতিটা ব্যবসায়ীর ভরপুর একটা ব্যবসা হবে আল্লাহর ইচ্ছায়। তো আমি দোয়া করি, যেহেতু সারাটা বছর তারা বসে থাকে, সারা বছরে তো মাল এরকম বিক্রি হয় না, মেইন এই শীত যেদিন পড়বে সেদিনের জন্য। তো সারা বছর গোডাউন ভাড়া, এতগুলো লোকজনের খরচ, কত খরচ আছে, তো সেটা তো তাদের পুষায় নিতে হবে, রাইট? আপনিও তো আপনার ব্যবসায় পুষায় নেন না, তাহলে তাকেও পুষায় নেওয়ার সুযোগ দিতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। কারণ তারও ঘরে বউ বাচ্চা আছে, অসুস্থ মা আছে, ছোট বাচ্চা আছে, তাকে তো 2 টাকা ব্যবসা করেই খেতে হবে, তাই না? তো এই গেমটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে 5 থেকে 7 দিন পরে। প্রয়োজনে তখন একটা ভিডিও করে আপনাদের দেখাবো যে খাতুনগঞ্জের থেকে এবার মানুষ আরও কত লাফায় পড়ছে মাল নেওয়ার জন্য। আর তারাই বুদ্ধিমান যারা এই যে এখন যে ব্যবসা কম বলে কি ব্যবসায়ীরা এখন পারলে 500-1000 কমে মাল ছেড়ে দিবে। এই সময়টা যারা হিউজ পরিমাণ মাল নিয়ে গোডাউন করতে পারবে অথবা স্টক করতে পারবে অথবা প্রসেস করতে পারবে, তারা হচ্ছে অরিজিনাল খেলোয়াড়, বুঝছেন? তো ওই খেলোয়াড় হতে আপনাদের অনেক সময় লাগবে, এত সহজে আপনারা এত বড় খেলোয়াড় হতে পারবেন না।
তো আজকের ভিডিও যারা দেখছেন তারা ইনশাল্লাহ খেলার হয়ে যাবেন এরপরের থেকে, ঠিক আছে? তো সবার জন্য সুবিধা, শুভকামনা, সবাই ভালো থাকেন। এবং ব্যবসা কিন্তু এমন না ভালো মাল কিনবেন, বেশি দামে বিক্রি করবেন, কাস্টমার থ্যাংক ইউ দিবে, এরপর ঘরে চলে যাবেন 2 হাত ভরে টাকা নিয়ে। ব্যবসা হচ্ছে যুদ্ধ 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 আর যুদ্ধ। সো আপনাকে প্রতি ক্ষণে ক্ষণে যুদ্ধ করতে হবে, প্রতি ক্ষণে ক্ষণে ব্রেন খাটাইতে হবে, প্রতি ক্ষণে ক্ষণে বাতাস যেদিকে সেদিকে চলার চেষ্টা করতে হবে, ব্রেন খাটায়। তারপরে যে যদি কিছু থাকে, কারণ আপনি লাভ করবেন 1 লাখ, বেড়ে যাবে 2 লাখ, এর মধ্যেই আপনাকে বেঁচে থাকতে হবে। এর নাম হচ্ছে ব্যবসা। এটা সবসময় মাথায় রাখবেন। আর এই যুদ্ধ যদি করতে পারেন তাহলে ব্যবসা নামবেন, তাছাড়া জীবনে কোনোদিন কোনো ব্যবসা নামবেন না। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।